I'm transgender. I have a penis and I'm a woman. পুরুষ হয়ে জন্মেছিলাম আমার জন্ম প্রথম সমকামী প্রধানমন্ত্রী। আমার ব্রেন নারীর কিন্তু শরীর পুরুষের। আমি পুরুষের শরীরে আটকে থাকা নারী। শারীরিক গঠন জন্মগত, কিন্তু জেন্ডার রোল সামাজিক। ভালোবাসার কোনো সীমা নেই, নেই যৌনতার কোনো সীমা। নারী নারীর সাথে, পুরুষ পুরুষের সাথে। এটি অতি স্বাভাবিক এবং প্রাকৃতিক। এতে কোনো পাপ নেই, নেই কোনো অন্যায়। এই কথাগুলো প্রথমে শুনতে লিবারেল, প্রোগ্রেসিভ, মডার্ন মনে হইতে পারে, কিন্তু আসল সত্য এটি যতটা অস্বাভাবিক তার থেকেও হাজার গুণ বেশি ভয়ঙ্করের পরিণতি। আজ পৃথিবী জুড়ে এলজিবিটি সেক্সুয়াল লাইফস্টাইলের কারণে যে পাবলিক হেলথ ক্রাইসিস তৈরি হয়েছে তা ভয়াবহ। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি এর মতে 2022 সালে যুক্তরাষ্ট্রে প্রায় 32,000 নতুন এইচআইভি কেস আসে। এর মধ্যে 71% এসেছে গে ও বাইসেক্সুয়াল পুরুষদের থেকে, অথচ তারা মাত্র 9.3%। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলছে পুরুষ পুরুষ যৌন সম্পর্ক এখন সিফিলিস ও গনোরিয়ার সবচেয়ে বড় ট্রান্সমিশন রুট। ইউসিএলএ উইলিয়ামস ইনস্টিটিউট বলছে 81% ট্রান্সজেন্ডার আত্মহত্যার কথা চিন্তা করেছে, আর 42% অন্তত একবার চেষ্টা করেছে। প্রায় 1/3 ট্রান্সজেন্ডার হ্যাজার্ডাস ড্রিঙ্কিং ও ড্রাগ ইউজে জড়িত। এগুলো শুধু সংখ্যা নয়, এগুলো সতর্কবার্তা, সমাজ ধ্বংসের সতর্কবার্তা। তাহলে প্রশ্ন হলো, এত ভয়ঙ্কর বাস্তবতা জানা সত্ত্বেও কে বা কারা এই লাইফস্টাইলকে নর্মাল করতে চাইছে? এটি কোনো অ্যাক্সিডেন্ট নয়, কোনো ন্যাচারাল সোশ্যাল চেঞ্জ নয়, বরং এর পেছনে আছে দীর্ঘ ইতিহাস, সুশৃঙ্খল প্রচারণা আর বিশাল অর্থনৈতিক স্বার্থ। 1860-এর দশকে কার্ল হেনরিক উলরিক্স প্রথম বললেন, পুরুষের শরীর কিন্তু নারীর আত্মা, নারীর শরীর কিন্তু পুরুষের আত্মা। তিনি এর নাম দিলেন থার্ড সেক্স বা আর্নিং। এখান থেকেই জন্ম নেয় হোমোসেক্সুয়াল আর হেটারোসেক্সুয়াল শব্দ। তারপর আসেন ম্যাগনাস হার্শফিল্ড। 1897 সালে সায়েন্টিফিক হিউম্যানিটেরিয়ান কমিটি তৈরি করেন। লক্ষ্য সমকামিতাকে বৈধতা দেওয়া, সমকামী বিরোধী আইন বাতিল করা। 1919 সালে বানালেন প্রথম প্রো এলজিবিটি সিনেমা। প্রতিষ্ঠা করলেন ইনস্টিটিউট ফর সেক্সুয়াল সায়েন্স, যেখানে 1920-এর দশকে প্রথম লিঙ্গ পরিবর্তন সার্জারি হয়। কিন্তু 1933 সালে নাৎসিরা ক্ষমতায় এসে সব বই পুড়িয়ে ফেলে, প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। এরপর মঞ্চে আসেন আলফ্রেড কিনসি। আলফ্রেড কিনসি ছিলেন একজন মার্কিন জীববিজ্ঞানী ও সেক্সোলজিস্ট, the father of the sexual revolution. Pioneer of sexual liberation. যিনি 1948 সালে প্রকাশ করেন সেক্সুয়াল বিহেভিয়ার ইন দ্য হিউম্যান মেল রিপোর্ট। এই রিপোর্ট যুক্তরাষ্ট্রে যৌনতা বিষয়ক আলোচনায় বিপ্লব আনে, কারণ কিনসি দাবি করেন হিউম্যান সেক্সুয়াল বিহেভিয়ার অনেক বেশি বৈচিত্র্যময় এবং এর মধ্যে সমকামিতা, বাইসেক্সুয়ালিটি, এমনকি পেডোফিলিয়াও ন্যাচারাল ভেরিয়েশন হিসেবে রয়েছে। কিনসির রিপোর্টে টেবিল 34 বিশেষভাবে বিতর্কিত। এখানে তিনি শিশুদের ওপর অর্গাজম রেকর্ডের তথ্য প্রকাশ করেন। এক্সপেরিমেন্ট চালানো হয় 5 মাস থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুদের মধ্যে। কিনসি তার তথাকথিত রিসার্চের জন্য অন্তত একজন পরিচিত পেডোফাইলকে ব্যবহার করেন, যে শিশুদের যৌন নির্যাতন করত এবং কিনসিকে সেই তথ্য সরবরাহ করত। কিনসি বলেছেন, শিশুর চিৎকার, কান্না, এমনকি অজ্ঞান হয়ে যাওয়া, এসবকে তিনি সেক্সুয়াল ক্লাইম্যাক্স বা অর্গাজম হিসেবে নথিভুক্ত করেছেন। এরকম তথ্যে দেখা যায় একটি 4 বছরের শিশুকে 24 ঘন্টায় 26 বার অর্গাজম করানো হয়েছে, যা আসলে ভয়ঙ্কর ও নৃশংস ধর্ষণ। কিনসি কখনো এই পেডোফাইলদের শাস্তি দেওয়ার চেষ্টা করেননি, বরং তাদেরকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে উপস্থাপন করেছেন। কিনসির রিপোর্ট এবং তত্ত্ব যুক্তরাষ্ট্রের যৌনতার নৈতিক সীমানাকে ধীরে ধীরে সরিয়ে দেয়, যেখানে পেডোফিলিয়াও ডাটা পয়েন্ট হয়ে যায়। এটাই পরবর্তীতে সেক্সুয়াল লিবারেশন মুভমেন্টের একাডেমিক ভিত্তি হিসেবে ব্যবহার হয়। এই ইতিহাসের আরেক মহারথী হলেন জন মানি। তিনি জেন্ডার আইডেন্টিটি থিওরির অন্যতম প্রতিষ্ঠাতা। মানি দাবি করতেন জেন্ডার সম্পূর্ণভাবে সামাজিকভাবে তৈরি এবং জন্মের পর পরিবর্তন করা সম্ভব। 1965 সালে কানাডার একটি পরিবারের যমজ ছেলে ডেভিড ও
ও ব্রায়ান রেইমারের ওপর মানি ভয়াবহ এক পরীক্ষা চালান। ডেভিডের সার্কামসিশন ব্যর্থ হয়ে তার লিঙ্গ নষ্ট হয়ে গেলে মানি তার বাবা মাকে বোঝান ডেভিডকে মেয়ে হিসেবে বড় করতে এবং নাম রাখা হয় ব্রেন্ডা। মানি দাবি করেন যেহেতু জেন্ডার সামাজিকভাবে তৈরি তাই ব্রেন্ডা সম্পূর্ণভাবে মেয়ে হয়ে উঠবে। মানি বছর একাধিক সেশন নিতে যেখানে ডেভিড ও ব্রায়ান দুই ভাইকে জোর করে যৌন অবস্থান অনুকরণ করানো হতো। তাকে সেক্সুয়াল রিহার্সেল প্লে বলা হতো, যেখানে এক ভাইকে অপরের উপর শুতে পেলভিক থ্রাস্ট করতে এবং যৌনাঙ্গ স্পর্শ করতে বাধ্য করা হতো। মানি এই দৃশ্যগুলো ফুটেজ ও ছবি তুলতেন যা তিনি পরবর্তীতে রিসার্চ ম্যাটেরিয়াল হিসেবে দাবি করতেন। এই অ্যাবিউজ চলতে থাকে বছরের পর বছর, যার ফলে দুই ভাইয়ের উপর মারাত্মক মানসিক ট্রমা তৈরি হয়। ডেভিড কিশোর বয়সে ব্রেন্ডা পরিচয় ছেড়ে ডেভিড পরিচয়ে ফিরে আসেন। পরবর্তী জীবনে মানসিক আঘাত, ডিপ্রেশন এবং সামাজিক সমস্যার কারণে ডেভিড আত্মহত্যা করেন। তার ভাই ব্রায়ানও ড্রাগ ওভারডোজে মারা যায়। জন মানি এই কেসটিকে দীর্ঘদিন সফল বলে প্রচার করেছিলেন এবং জেন্ডার আইডেন্টিটি সামাজিকভাবে নির্ধারণযোগ্য এই তথ্যের প্রমাণ হিসেবে উপস্থাপন করেছিলেন, যদিও আসল সত্য ছিল ভয়ঙ্কর অ্যাবিউজ এবং ব্যর্থতা। The medical community was under the impression that my case was a success story. And I was shocked when I heard that people thought that my case was a success story. তথাকথিত এসব গবেষণার সাথে তাল মিলিয়ে তৈরি হয়েছে অনেক সংগঠনও। 1950 সালে হ্যারি হেই যুক্তরাষ্ট্রের প্রথম বড় সমকামী অধিকার সংগঠন ম্যাটাচিন সোসাইটি প্রতিষ্ঠা করেন। তার লক্ষ্য ছিল সমকামীদের একটি স্বতন্ত্র সেক্সুয়াল মাইনরিটি হিসেবে সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা। তবে ম্যাটাচিন সোসাইটি সময়ের সাথে মূলধারার ও রক্ষণশীল ধারা মেনে চলতে শুরু করলে হ্যারি হে মনে করলেন এভাবে আসল পরিবর্তন সম্ভব নয়। 1969 সালে স্টোনওয়াল দাঙ্গার পর যখন গে লিবারেশন ফ্রন্ট GLF গঠিত হয়, তিনি দ্বিধা ছাড়াই এতে যোগ দেন। GLF শুধু সমকামী অধিকার নয়, পুরো সামাজিক কাঠামোকে বদলে দিতে চেয়েছিল। তাদের ম্যানিফেস্টোতে স্পষ্ট বলা হয়, উই আর ইন রিভল্ট এগেইনস্ট দ্য সেক্স রোল স্ট্রাকচার অ্যান্ড দ্য নিউক্লিয়ার ফ্যামিলি স্ট্রাকচার। অর্থাৎ তাদের টার্গেট ছিল ট্র্যাডিশনাল ফ্যামিলি এবং নির্ধারিত জেন্ডার রোলস, যেগুলো সমাজের নৈতিক ভিত্তি ধরে রাখে। হ্যারি এই রেডিক্যাল এজেন্ডার অংশ হয়ে ওঠেন এবং এখান থেকে সমকামিতাকে কেবল ব্যক্তিগত পছন্দ নয়, বরং একটি রাজনৈতিক পরিচয় হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা শুরু হয়। এরা সবাই তাদের তত্ত্ব, তাদের প্রতিষ্ঠান, তাদের আন্দোলন একসাথে আধুনিক LGBT রাজনৈতিক আন্দোলনের বীজ বপন করেছে এবং সেই বীজ এখন গাছ হয়ে দাঁড়িয়ে আছে পশ্চিমা সমাজে। এই আন্দোলন টিকিয়ে রাখতে এবং বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে বিলিয়ন ডলার খরচ হচ্ছে। 1980 থেকে 90 এর দশকে প্রভাবশালী ফাউন্ডেশন এবং ধনী দাতারা এই এজেন্ডায় অর্থ ঢালতে শুরু করে, যেমন আর্কাস ফাউন্ডেশন, গিল ফাউন্ডেশন এবং প্রিটসগার পরিবারের সদস্যরা। তারা মিলিয়ন ডলার ব্যয় করেছে LGBTQ নীতি ও এজেন্ডা এগিয়ে নিতে। এই দাতাদের অনেকেই সরাসরি বা পরোক্ষভাবে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। 2011 থেকে 2013 সালে শুধু যুক্তরাষ্ট্রেই 72টি ফাউন্ডেশন দিয়েছে $10 মিলিয়ন ডলারেরও বেশি। সবচেয়ে বড় দাতারা হলেন আর্কাস ফাউন্ডেশন, যেটা $3.81 মিলিয়ন ডলার দেয়, এবং হ্যাস জুনিয়র ফান্ড, যেটা $2.45 মিলিয়ন ডলার দেয়। এছাড়াও জর্জ সরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন বিলিয়ে যাচ্ছে বেহিসাবি ডলার। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এখানে বড় খেলোয়াড়। 1999 থেকে 2018 সাল পর্যন্ত তারা $4.7 বিলিয়ন ডলার লবিং এর পেছনে খরচ করেছে, যাতে পলিসি মেকিং এ প্রভাব খাটানো যায়। এখন প্রশ্ন হলো, কেন কর্পোরেটরা এতে এত টাকা ঢালছে? কারণ জেন্ডার ট্রানজিশন মানে একটা লাইফ লং মেডিকেল কাস্টমার তৈরি হওয়া। 2013 সালে লিঙ্গ পরিবর্তন সার্জারির গ্লোবাল মার্কেট সাইজ ছিল $3.33 বিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে এটা 2032 সালে গিয়ে হবে $8.96 বিলিয়ন ডলার। লিঙ্গ পরিবর্তনের সাথে সংশ্লিষ্ট সার্জারি গুলো অনেক ব্যয়বহুল, যেমন জননাঙ্গ পরিবর্তনের জন্য ব্যয় হয় $25,000 থেকে $50,000। বুকের গঠন পরিবর্তন
পরিবর্তন করতে ব্যয় হয় $8,000 থেকে $10,000। ফুল ফেসিয়াল সার্জারির পেছনে ব্যয় হয় $20,000 থেকে $1,00,000। বডি স্ট্রাকচার পরিবর্তনে $10,000 থেকে $20,000 এবং হরমোন থেরাপি মাসে $30 থেকে $100, যেটা চলবে সারা জীবন। তাহলে মোট খরচ $50,000 থেকে $1,00,000-এরও বেশি এবং সারা জীবন হরমোন থেরাপি প্লাস মেডিকেল চেক আপ। তাহলে ভাবুন, একজন রোগী যদি সারা জীবনের জন্য হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির কাস্টমার হয়, তাহলে কর্পোরেটরা কি চুপ থাকবে? অনেকে ভাবে LGBTQ এজেন্ডা শুধু পশ্চিমের সমস্যা। ভাই, তারা ভুল করছে, কারণ এই ঢেউ ইতিমধ্যে বাংলাদেশে ঢুকে গেছে, আর তার ঢুকেছে সংগঠিতভাবে, পরিকল্পনা করে। এই ইনফিলট্রেশন শুরু হয় এমন এক জায়গা দিয়ে যেটা দেখতে খুবই মানবিক। HIV বা এইডস প্রিভেনশন প্রজেক্ট এই নামে হেলথ প্রোগ্রাম চালু হয় MSM আর হিজড়া কমিউনিটির জন্য। উদ্দেশ্য দেখানো হয় স্বাস্থ্যসেবা, সচেতনতা, মানবিক সহায়তা, কিন্তু ভেতরের গেইম ছিল সেক্সুয়াল ওরিয়েন্টেশন আর জেন্ডার আইডেন্টিটিকে হিউম্যান রাইটস ইস্যু বানানো। এদের প্রথম বড় খেলোয়াড় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। বছরের পর বছর ডোনার ফান্ডিং নিয়ে এরা করছে LGBTQ রাইটস ট্রেনিং, কমিউনিটি মোবিলাইজেশন, এমনকি পলিসি অ্যাডভোকেসি, মানে আইন পরিবর্তনের জন্য কাজ। কিন্তু এখানেই শেষ নয়, এরা এতটাই কৌশলী যে দেশের অসংখ্য সাংবাদিককে ফেলোশিপ অ্যাওয়ার্ড দিয়ে নিজেদের ন্যারেটিভের সহযোগী বানিয়েছে। ভাবুন, যারা প্রতিদিন খবর লিখে মানুষের দৃষ্টিভঙ্গি ও জনমত গঠন করে, তাদেরই আগে থেকে প্রভাবিত করে নিজেদের এজেন্ডার বাহক বানানো হচ্ছে। দ্বিতীয়, ভয়েস অফ বাংলাদেশ, দেশের প্রথম সমকামী নেটওয়ার্ক, সরাসরি ইন্টারন্যাশনাল LGBTQ নেটওয়ার্কের সাথে কানেক্টেড। তাদের এজেন্ডা স্পষ্ট, ইকুয়াল রাইটস এর নামে বাংলাদেশের আইন বদলানো এবং বিকৃতি চর্চা করা। তৃতীয় আসে ব্র্যাক, দেখতে মনে হবে শুধু হেলথ প্রোগ্রাম করছে, কিন্তু ডোনার কন্ডিশনালিটি মেনে জেন্ডার ডাইভার্সিটি ন্যারেটিভকে প্রোগ্রামে ঢুকিয়ে দিয়েছে। ফলে সাধারণ হেলথ ওয়ার্কারদের মাধ্যমে গ্রামীণ পর্যায়েও LGBTQ ধারণা ছড়িয়ে পড়ছে। চতুর্থ, রূপবান ম্যাগাজিন, এটাই বাংলাদেশের প্রথম ওপেন LGBTQ পাবলিকেশন। তারা গল্প, ইন্টারভিউ, ক্যাম্পেইন সবকিছুতে LGBTQ আইডেন্টিটি সেলিব্রেট করে এবং মূলত তরুণদের টার্গেট করে। এগুলো কিন্তু আলাদা আলাদা কাজ না, এগুলো একটা বড় নেটওয়ার্কের অংশ। ফান্ডিং আসে ইন্টারন্যাশনাল ডোনার এজেন্সি, হিউম্যান রাইটস ফাউন্ডেশন আর কিছু গ্লোবাল NGO থেকে। টার্গেট কি? মিডিয়া, শিক্ষা আর হেলথ সেক্টর। এই তিনটা সেক্টরের মাধ্যমে নতুন প্রজন্মের মানসিকতা বদলে দেওয়া। এই নেটওয়ার্ক এমনকি জাতিসংঘের সুপারিশ করেছে বাংলাদেশের পেনাল কোড সেকশন 377 বাতিল করার জন্য, যেটা সমকামিতা অপরাধ হিসেবে চিহ্নিত করে। 2009 আর 2013 দুইবার জাতিসংঘ সরাসরি বাংলাদেশ সরকারকে এই আইন বাতিলের জন্য চাপ দিয়েছে। আরো ভয়ঙ্কর ব্যাপার, শিশুদের পাঠ্যপুস্তকে এখন কৌশলে এমন গল্প, চরিত্র, উদাহরণ ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে অল্প বয়স থেকে জেন্ডার ফ্লুইডিটি নর্মাল মনে হয়। এগুলো শুধু ঢেউ না, এগুলো হলো পরিকল্পিত সুনামি, যা মুসলিম বঙ্গের নৈতিক তটভূমি ভেঙে দিতে প্রস্তুত। ইসলামের সমকামিতা শুধু পাপ নয়, এটি এমন এক অশ্লীলতা যার জন্য আল্লাহ আকাশ থেকে পাথর বর্ষণ করে একটি জাতিকে ধ্বংস করেছিলেন। আল্লাহ আজ্জা ওয়া জাল তাদের বলেছিলেন নিকৃষ্ট ও সীমা লঙ্ঘনকারী জাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার লানত করেছে এই কাজে লিপ্তদের প্রতি। এটি শুধু একটি সংস্কৃতি নয়, এটি সিস্টেমেটিক রি-ইঞ্জিনিয়ারিং অফ সোসাইটি। আজ যদি আমরা চুপ থাকি, আগামী প্রজন্মের জন্য থাকবে না পরিবার, থাকবে না নৈতিকতা, থাকবে না পরিচয়। সো চুজ দ্য ট্রুথ বিফোর ইটস টু লেট।